হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে চলে এসেছি আমার এই চ্যানেলে নতুন এক ভিডিও নিয়ে। সকলকে আর্টস উইথ বিডি চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে, বড়দের আছেন এবং সকলে আমার ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা নেবেন। বা যারা ছোটরা আছো, আমার যারা ছাত্রছাত্রী রয়েছে, আমার যারা ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, যারা নন সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকেও আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। আর্টস উইথ বিডি চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে যখনই কোনো ভিডিও চ্যানেলে আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা যারা রয়েছো, যারা আমার শিক্ষার্থী রয়েছো, যারা আমার স্টুডেন্ট রয়েছো, যারা আমার সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার, সকলকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তোমরা দেখেছো যে আগের ভিডিওয়ে আমি কি করেছি না, সেখানে আমি দশম শ্রেণীর যে মূলত আমাদের অসুখী একজন যে কবিতা ছিল সেটা নিয়ে আমি মূলত আলোচনা করেছিলাম। এবং সেখানে সেই অসুখী একজন কবিতার যে উৎস, তার লেখকের নাম, তার তিনি কোথা থেকে অনুবাদ করেছেন, মানে যে অনুবাদক ছিল তিনি কোথা থেকে, কোন বই থেকে নিয়েছেন, কোন কবিতা থেকে নিয়েছেন, সেটা মানে ডিসকাস করেছিলাম। এবং তার মূল যে বিষয়বস্তু সেটা আমি তোমাদের জানিয়েছিলাম বা আমি বলেছিলাম এই মানে ভিডিওতে আগের। তো সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে, লেগেছে তোমাদের অবশ্যই তোমার কমেন্টে জানাবে। আজকে দশম শ্রেণীর যারা মাধ্যমিক 26 দেবে তাদের জন্যই তোমাদেরই বাংলা বইয়ের যে কবিতা রয়েছে সেই কবিতারই একটা অংশ বা কবিতারই একটা আলোচনা করব ওই অসুখী একজনের মতো। তার বিষয়বস্তু সম্পর্কে আজকে এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপন করব। তো চলো বন্ধু মূল ভিডিওয় চলে যাই। দেখো আমি বোর্ডে আগে থাকতে লিখে রেখেছি, দেখো কবিতা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। কি বললাম? আয় আরো বেঁধে বেঁধে থাকি। দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতাটার কবিকে? শঙ্খ ঘোষ। কি বললাম? আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতাটার কবিকে? শঙ্খ ঘোষ। তারও আগে জানতে হবে আয় আরো বেঁধে বেঁধে থাকি এর মানে কি। এর মানে হচ্ছে একত্রিত হয়ে থাকা বা হাতে হাত রেখে সম্মিলিতভাবে একতাবদ্ধ হওয়া। আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের তারপর জানবো হচ্ছে শঙ্খ ঘোষের ছদ্মনাম, মানে যিনি কবি তার ছদ্মনাম কি। দেখো লেখা আছে ছদ্মনাম কি, আমি এখানে লিখে রেখেছি ছদ্মনাম কুন্তক। কবির নাম কি? শঙ্খ ঘোষ, ছদ্মনাম কুন্তক। নেক্সট দেখো আমাকে জানতে হবে এই কবিতার উৎস কোথা বা কোন গ্রন্থ থেকে বা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। আবারও বলছি, জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং জেনে রাখবে তোমরা যে কাব্যগ্রন্থটা কত সালে প্রকাশ পায়। মানে জলই পাষাণ হয়ে আছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, জলই পাষাণ হয়ে আছে এই যে কাব্যগ্রন্থটা, এই কাব্যগ্রন্থটা প্রকাশ পাচ্ছে কোন সালে? তোমরা অবশ্যই মনে রাখবে 2004 সালে এই কাব্যগ্রন্থটা প্রকাশ পায়। আবারও বলছি, মানে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতার কবিকে? শঙ্খ ঘোষ। এই কবিতার উৎস কি? উৎস দেখো লেখা আছে উৎস জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটা কোন সালে প্রকাশ পায়? প্রকাশকাল দেখো 2004 সালে, আমি লিখে রেখেছি 2004 সালে। এবং আরো জানতে হবে যে এই যে আমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি সেই কবিতাটা মানে কত নম্বর কবিতা। মানে এই যে জলই পাষাণ হয়ে আছে এটা কাব্যগ্রন্থ, এতে অনেকগুলো কবিতা মিলে তবে এটা কাব্যগ্রন্থ হয়েছে। তো সেখানে মোট কতগুলো কবিতা আছে দেখো, কবিতা আছে 31টা। তাহলে জলই পাষাণ হয়ে আছে কবিতায় মোট কবিতা কটা আছে? 31টা। আর আমাদের আমাদের পাঠ্যসূচিতে যেটা আছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এটা তাহলে জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা? দেখো লেখা আছে 31 নম্বর কবিতা। তাহলে কি বললাম? মোদ্দা কথা কাব্যগ্রন্থ কোনটা? জলই পাষাণ হয়ে আছে, তাতে মোট কতগুলো কবিতা আছে? 31টা। আর আমাদের পাঠ্যসূচিতে যেটা আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে পড়া মানে পরীক্ষার জন্য, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, সেটা ওই জলই পাষাণ হয়ে আছে কবিতার কততম কবিতা? 31তম কবিতা। মানে লাস্ট কবিতাটা আমাদের পাঠ্যসূচিতে নেওয়া হয়েছে বা সিলেবাসে নেওয়া হয়েছে। এবার তোমরা একটা জিনিস দেখবে, বহু মানে অনেক আমি প্রশ্ন দেখেছি, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র বা বিভিন্ন যে প্রশ্ন
সংকলন, প্রশ্ন বিচিত্রা যা রয়েছে আরও বিভিন্ন বিভিন্ন কোম্পানির বা পাবলিশার্সের, সেখানে বেশ কয়েকটা প্রশ্ন দেখলাম যে অমুক কবিতার কতগুলো লাইন, হ্যাঁ। তো সেই হিসাবে আমি এখানে করে রেখেছি যে এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, যে কবিতাটা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে মধ্যশিক্ষা পর্ষদ, তো সেই হিসেবে সেই কবিতার লাইন কটা দাও। কবিতার লাইন হচ্ছে, কোথা গেল, হ্যাঁ, কবিতার মোট লাইন কটা? 24টি। ভালো করে মনে রাখবে, কবিতার মোট লাইন 24টি। তাহলে জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের 31 নম্বর কবিতা হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। কাব্যগ্রন্থে মোট 31টা কবিতা আছে, আর আমাদের এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি এর যে মোট লাইন, কবিতায় মোট লাইন 24টি। এইটুকু জিনিস কিন্তু তোমরা ভালো করে করে রাখবে একদম। এখান থেকে কিন্তু দু একটা কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেই জন্য এটা আমি মানে ভেঙে ভেঙে সবগুলো এখানে বোর্ডে দেখিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো একেবারে আমরা চলে যাই যে কবিতাটার যে মূল বিষয়বস্তু কি বলতে চাইছে সেটা আলোচনায়। দেখো, প্রথমে বলছে, দেখে নাও, তার আগে আমি বলে দিই, এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, মূলত এটা যুদ্ধকালীন যে পরিস্থিতি বা যুদ্ধকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু এই কবিতাটা একটা লেখা। কারণ প্রথম 5-6টা লাইন পড়লেই আমরা বুঝতে পারবো যে কবিতাটা কবি সম্পূর্ণ যুদ্ধকালীন পরিস্থিতি যে আমাদের ছবি ফুটে ওঠে সেটাই সাধারণত উনি এখানে ফুটিয়ে তুলেছেন। শুরু করছি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। তো প্রথম যদি আমরা দেখি এই যে 5-6টা লাইন বললাম, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি কি না কবিতাটা যুদ্ধকালীন পরিস্থিতিতে কবি এটা তুলে ধরেছেন না। তাহলে আমাদের ডান পাশে ধস, তাহলে কি না সাধারণ মানুষদের চলার পথে ডান দিকে ধস, কখনো বা বাঁয়ে গিরিখাদ, আবার কখনো মাথার উপর দিয়ে কি হয় বোমারু। বোমারু মানে বোমা নিক্ষেপকারী বিমান ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি বললাম, সাধারণ মানুষের চলার পথে ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাদ এবং মাথার ওপর দিয়ে সর্বদা বোমা নিক্ষেপকারী বিমান ঘুরে বেড়াচ্ছে। বোমারু মানে বোমা নিক্ষেপকারী বিমান। পায়ে পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ সাধারণ মানুষরা চলার পথে, সাধারণ মানুষের চলার পথে হাজারো বাধা, ঠিক আছে, যেটাকে কবি বড় বড় হিমানির বাঁধ মানে বরফের স্তূপের সঙ্গে আলোচনা করেছেন বা তিনি তুলনা করেছেন। আমি আবারও বলছি, সাধারণ মানুষদের হাজারো বাধা, বিশেষ করে তাদের চলার পথে ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাদ, মাথার ওপর দিয়ে বোমারু বা বোমা নিক্ষেপকারী বিমান সর্বদা ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের চলার পথে হাজারো বাধা, যেটাকে কবি বড় বড় হিমানি বা বরফের স্তূপের সঙ্গে তুলনা করেছেন। আমাদের পথ নেই কোনো, তাহলে সাধারণ মানুষদের যাওয়ার আর কোনো রাস্তা নেই বা কোনো পথ নেই, সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। আমাদের ঘর গেছে উড়ে, তাহলে কি ঘর গেছে উড়ে মানে কি নিশ্চয়ই যুদ্ধকালীন পরিস্থিতি, অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে কি হয় সাধারণ মানুষদের কোথাও যাওয়ার থাকে না, এটাই উনি বোঝাতে চেয়েছেন কবি। নেক্সট দেখো কি বলছে, আমাদের শিশুদের সব, সব মানে কি মৃতদেহ, তালবস্যব, সব মানে মৃতদেহ, অর্থাৎ সাধারণ মানুষদের বাড়ির যারা শিশু, যারা বাচ্চা, তাদের বাড়ির বাচ্চাদের যে মৃতদেহগুলো সেগুলো কি ছড়ানো রয়েছে কাছে দূর, অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে এই যে বাচ্চারা মারা গেছেন তাদের যে মৃতদেহগুলো, সেই মৃতদেহগুলো কাছে দূরে পড়ে রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। কবি আশঙ্কা প্রকাশ করেছেন, কবি আশঙ্কা প্রকাশ করেছেন যে যুদ্ধের হাত থেকে যেহেতু শিশুরাও রেহাই পাননি বা রেহাই পায়নি, তারাও মারা গেছেন যুদ্ধের এই প্রলয়ে, তাহলে বাড়ির বড়রা অর্থাৎ কবি সহ যারা আরো অন্যান্য রয়েছেন আমাদের যেমন সাধারণ মানুষ, তারাও কি যুদ্ধের হাত থেকে রেহাই পাবেন? এটাই হচ্ছে কবির মূলত আশঙ্কার জায়গা। কারণ উনি বারবার বলছেন যে যুদ্ধ যেহেতু বাচ্চা ছেলে মেয়েদেরকে বা শিশুদেরকে ছাড়েনি, তাদেরও প্রাণ নিয়েছে কেড়ে, তাহলে আমাদের বড়দের তো প্রাণ এমনিই চলে যাবে, ওদের যেহেতু রেহাই দেয়নি তাহলে আমাদেরকেও নিশ্চয়ই রেহাই দেবে না। ওই জন্য উনি সংশয় প্রকাশ করে বলছেন যে আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি। নেক্সট, আমাদের পথ নেই আর, অর্থাৎ
সাধারণ মানুষদের যাওয়ার আর কোনো রাস্তা নেই, কারণ সমস্ত দিক অবরুদ্ধ হয়ে গেছে। এটাই কবি বোঝাতে চাইছেন। আয় আরও বেঁধে বেঁধে থাকি। সেজন্যই কবি সকলের কাছে আহ্বান জানিয়েছেন, যেহেতু সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো রাস্তা নেই, থাকার জায়গা নেই, থাকার ঘর নেই, আশ্রয় নেই, সব উড়ে গেছে। তাই কবি কি করেছেন? কবি সাধারণ মানুষদের কি বলছেন? বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি, মানে আমরা আরও একতাবদ্ধভাবে মিলেমিশে থাকি। আমরা কি জানি যে একতাবদ্ধভাবে বা মিলেমিশে থাকলে যে কোনো কাজ বা যে কোনো সমস্যা আমরা খুব সহজেই সমাধান করতে পারি। এই পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে আমরা যদি বেঁধে বেঁধে বা একতাবদ্ধভাবে থাকি, তাহলে কিন্তু আমরা হয়তো এখান থেকে নিস্তার পেতে পারি। নেক্সট দেখো কি বলছে, আমাদের ইতিহাস নেই, অর্থাৎ সাধারণ মানুষদের কোনো ইতিহাস নেই, ইতিহাস থাকলেও সেটা চাপা পড়ে যায়, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। অর্থাৎ সাধারণ মানুষের ইতিহাস নেই কবি বলছেন, আবার উনি এটাও বলছেন যদি বা থেকে থাকে সাধারণ মানুষের ইতিহাস, সেটা কি হয়? সেটা সমাজের উচ্চ বর্গের যারা স্বার্থান্বেষী মানুষ, তাদের দ্বারা সাধারণ মানুষের ইতিহাস চাপা পড়ে যায়। আমি আবারও বলছি, আমাদের ইতিহাস নেই, অর্থাৎ সাধারণ মানুষদের কোনো ইতিহাস বা অতীত নেই, অথবা এমনই ইতিহাস। তিনি আবার এটাও বলছেন, যদিও বা সাধারণ মানুষের কোনো অতীত বা ইতিহাস থেকে থাকে, আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ সেটা সমাজে যারা স্বার্থান্বেষী মানুষ, যারা ধনীবান ব্যক্তি, তাদের দ্বারাই সাধারণ মানুষের অতীত বা ইতিহাস চাপা পড়ে যায়। এটা উনি বোঝাতে চাইছেন। আমরা ভিখারি 12 মাস, অর্থাৎ কবি বলছেন আমরা সাধারণ মানুষ, আমরা সর্বদাই ভিখারির মতো জীবনযাপন করি। অর্থাৎ আমরা সাধারণ মানুষ হলেও, মানুষের মতো হলেও আমরা কিন্তু একজন খেতে না পাওয়া ভিখারি মানুষের মতো আমরা জীবনযাপন করি। কারণ স্বার্থান্বেষী মানুষরা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য সাধারণ মানুষকে কি করে, তারা সাধারণ মানুষের উপরে তারা তাদের টার্গেট চালায়, বা তারা তাদের সাধারণ মানুষকে হাতের মুঠোয় রেখে নিজের স্বার্থটাকে চরিতার্থ করে। নেক্সট দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কবি আশঙ্কা প্রকাশ করছেন যে এই স্বার্থান্বেষী মানুষ, সাম্রাজ্যবাদী শক্তি, এদের জন্য কি হতে পারে না, এদের যে করাল গ্রাস, সেই করাল গ্রাসে হয়তো সমগ্র পৃথিবীর যারা মানবিক সম্পন্ন মানুষ, তারা নিজেদের মানবিকতাকে হারাচ্ছে, বা হয়তো এখনো কিছু মানুষ রয়েছেন, কবি আশঙ্কা করছেন যে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে হয়তো এখনো পর্যন্ত কিছু মানবিকতা গুণ এখনো রয়েছে। পাশাপাশি ইনিও বলছেন আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা সাধারণ মানুষ, আমাদের কথা কেউ মনে রাখে না, কারণ সাধারণ মানুষ খেতে পেলো কি না পেলো, তার বাঁচার জায়গা রইলো কি না রইলো, তার আশ্রয়স্থল পেলো কি না পেলো, সমাজের উচ্চ বর্ণের বা ধনী বা যারা স্বার্থান্বেষী মানুষ, তারা সাধারণ মানুষের কোনো হিসাব করে না, তারা সাধারণ মানুষকে তারা খাতার মধ্যে রাখেই না, বা মনেই রাখে না, বা তাদের ইতিহাস বা অতীত তারা জানতে চায় না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, অর্থাৎ আমরা এ দৌড় থেকে ও দৌড়, এর ঘর থেকে মানে এর দুয়ার থেকে ওর দুয়ার, ওর বাড়ি থেকে ওর বাড়ি, সমস্ত জায়গায় আমরা সাধারণ মানুষরা ঘুরে বেড়াই, তবুও কিন্তু আমাদের কোনো সুরাহা হয় না, আমাদের সুরাহা মেলে না। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। কবি বলছেন কোথাও কিছু নেই, অর্থাৎ সাধারণ মানুষকে কেউ মনে রাখে না, কারণ তার অতীত কেউ জানতে চায় না, তার খোঁজ খবর কেউ রাখে না, সমাজের উচ্চ বর্ণের মানুষ বা স্বার্থান্বেষী মানুষরা কেউ মনে রাখে না। তবুও কবি ভাবছেন, তিনি মনে করছেন তবু তো কজন আছি বাকি, অর্থাৎ এখনো পর্যন্ত হয়তো এমন কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে সহানুভূতি, মানবিকতা, এই ধরনের গুণগুলো রয়েছে বলে কবি মনে করেছেন। আয় হারো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছেন যাদের মধ্যে এখনো পর্যন্ত মানবিকতা গুণ রয়েছে, সহানুভূতিশীল রয়েছে, তাদেরকে তিনি বলছেন, এবং সাধারণ মানুষদেরকেও বলছেন যে আমরা তোরা এগিয়ে আয়, আমরা হাতে হাত রেখে সঙ্গবদ্ধভাবে থাকি। আর যদি আমরা সঙ্গবদ্ধভাবে থাকি,
তাহলে কিন্তু আমরা যে কোনো সমস্যারই সমাধান করে ফেলতে পারি। এবং সাধারণ মানুষের এই যে কষ্ট, এই কষ্টটাও কিন্তু তাহলে কিন্তু লাঘব করা যেতে পারে। যাদের মধ্যে এখনো পর্যন্ত সহানুভূতিশীল মানে সহানুভূতি রয়েছে, মানবিকতা রয়েছে, তারা যদি এগিয়ে আসে আর সকলে সাধারণ মানুষ যদি হাতে হাত দিয়ে থাকে বা একতাবদ্ধ হয়, তাহলে কিন্তু খুব সহজেই সেই যে কোনো কাজ আমরা করে ফেলতে বা সমাধান করতে পারি। তো মূলত এইটাই ছিল বিষয়বস্তু বন্ধুরা কবিতার। যদি কোনো বিষয়বস্তুতে ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। আমার ছাত্রছাত্রী যারা রয়েছে মানে ইউটিউবের যারা ভিডিও আমার দেখো, তারা অবশ্যই জানিও যে কোথাও কোনো যদি ভুল হয়ে থাকে বিষয়বস্তুর ক্ষেত্রে, তাহলে আমি সেই মানে ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব বা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, তারও আগে আমি একটা কথা বলি যে কবি পরিচিতি, দেখো তোমাদের পাঠ্য বইয়ে খুব সম্ভবত 29 পাতায় রয়েছে কবি পরিচিতি। সেই কবি পরিচিতিটা তোমরা কিন্তু একটু অবশ্যই দেখে যাবে। বলা যায় না যে শর্ট কোশ্চেন হয়তো কবি পরিচিতি থেকে একটা দিয়ে দিতেই পারে, সেই জন্য বলছি কবির পরিচিতি তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। এবং অবশ্যই কিন্তু শঙ্খ ঘোষের ছদ্মনাম তোমরা দেখে যাবে। আর যা যা বোর্ডে লেখা আছে এগুলো একটু ভালো করে দেখে নেবে। আর বিষয় সংক্ষেপ বা সারমর্ম এটা কিন্তু খুব ভালো করে করে যাবে। তাহলে যাই প্রশ্ন দিই না কেন, 1, 3, 5 যাই দিই না কেন, তোমরা কিন্তু লিখতে পারবে। তো দেখো বলছে কবি শঙ্খ ঘোষ, ওনার জন্ম হচ্ছে বর্তমান বাংলাদেশের বরিশালে। ইনি হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের একজন কবি এবং একজন প্রাবন্ধিক, একজন অধ্যাপক। ইনি পড়েছেন আমাদের কলকাতারই প্রেসিডেন্সি কলেজ, তোমরা জানো যেটা কলেজ স্ট্রিটে রয়েছে, প্রেসিডেন্সি কলেজ, যার বর্তমান নাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। কবির জীবনে যে প্রথম কাব্যগ্রন্থের নামটা তোমরা অবশ্যই মনে রাখবে, আমি বোর্ডে লিখে নিই। প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে দিনগুলি রাতগুলি। দিনগুলি দিনগুলি রাতগুলি, এটা যে প্রথম কাব্যগ্রন্থের নাম। এছাড়া উনি আরও অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, যেমন আমাদের এই জলই পাথান হয়ে আছে, এটা একটা, বাবরের প্রার্থনা, গোটা দেশ জোড়া জওঘর, নেক্সট আরও যেমন ধুম লেগেছে হিতকমলে, এইগুলো হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। এছাড়াও বাচ্চাদের জন্য, শিশুদের জন্য উনি কী লিখেছেন, অল্প বয়স্ক, কল্পবয়স্ক, সুপরিমল শাড়ি ইত্যাদি। এবং এই যে ছদ্মনাম কুন্তক, এই কুন্তক ছদ্মনাম নিয়ে উনি লিখেছেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। এছাড়াও প্রবন্ধ রয়েছে ওনার লেখা, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ভিন্ন রুচির অধিকার ইত্যাদি। তোমরা একটু দেখে নেবে এগুলো। আচ্ছা, কবি এছাড়া আমাদের যে শঙ্খ ঘোষ কবি, ইনি কিন্তু বিভিন্ন পুরস্কারও সম্মান পেয়েছেন। যেমন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, উনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, উনি পদ্মভূষণ পেয়েছেন এবং সরস্বতী সম্মাননা পেয়েছেন বা সম্মান পেয়েছেন। এবার দেখো, এই যে আমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি যে কবিতাটা, এখান থেকে আমাদের যে 1, 2 1, 3, 5 যে প্রশ্নগুলো হয় তোমরা একটু ভালো করে দেখে যাবে। আমি কয়েকটা বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে। নেক্সট যখন আমি তোমাদের সমগ্র একটা মানে নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে একটা ভিডিও দেবো, এরকম আমরা সাজেশন বলে থাকি, তখন সেখানেও কিছু প্রশ্ন তোমরা সব পাবে, মানে কবিতা, গদ্য, নাটক, আমাদের যে কোনি উপন্যাস রয়েছে বা গল্প রয়েছে, সেখান থেকে নিয়ে আমি একটা মোটামুটি একটা নির্বাচিত প্রশ্ন একটা বা সাজেশন মতো একটা মানে করে একটা ভিডিও আপলোড করব। সেটা তোমরা পেয়ে যাবে পরীক্ষার মানে ফাইনালে বহু আগেই পেয়ে যাবে। তো আপাতত আমি এইগুলো নিয়েই আস্তে আস্তে এগোতে থাকি। তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করবে। আচ্ছা, এবার দেখো কী কী প্রশ্ন আসতে পারে। মোটামুটি কয়েকটা আমি বলছি। যেমন দেখো বলছে আমাদের ইতিহাস নেই। লাইনটা খুব মারাত্মক লাইন, তোমরা আন্ডারলাইন করে রাখো। আমাদের ইতিহাস নেই। প্রশ্ন হতে পারে আমাদের বলতে কাদের বলা হয়েছে এবং ইতিহাস না থাকার কারণ কি। আমি আবারও রিপিট করছি, আমাদের বলতে কাদের বলা হয়েছে এবং ইতিহাস না থাকার কারণ কি। 1+2, এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। তোমরা 5-এর দেখে যেতে পারো যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের সার্থকতা। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের সার্থকতা দেখে যেতে পারো। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি যে মানে কি বলবো, কবিতায় কবি শঙ্খ ঘোষ কি বলতে চেয়েছেন সমকালীন সমাজ সম্পর্কে, সেটা একটা হতে পারে প্রশ্ন। তবে যখন আমি নির্বাচিত প্রশ্ন নিয়ে ভিডিও আপলোড করব, তখন সেখানে আরও তোমরা বিস্তারিত জানতে পারবে ভালোভাবে, মানে ভালো প্রশ্ন
বা দিলেও আসতে পারে পরীক্ষা সেই সংক্রান্ত বিষয়। যেমন তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে 3 নম্বরের, ধরো আমরা ভিখারি 12 মাস, আমরা কারা? ভিখারি বলতে এখানে কি বোঝানো হয়েছে, এটা একটা হতে পারে। বা আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, ঠিক আছে? তো প্রশ্ন হতে পারে শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে কেন? 3 নম্বরের হতে পারে। এর সঙ্গে বলতে পারে আমাদের বলতে কাদের, ইত্যাদি। তো আর হতে পারে যে আমাদের পথ নেই কোনো, কাদের পথ নেই, কেন নেই। হ্যাঁ, তারপর ধরো বলতে পারে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। কি বললাম? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, বলতে পারে লাইনটার তাৎপর্য কি, বা লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। কিংবা আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, এই দুটি লাইনের তাৎপর্য কি? বা হয়তো বললো যে পায়ে পায়ে হিমানির বাঁধ, এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন হতে বলতে পারে 3 নম্বরের, যে মানুষের বিপর্যয়ের চিত্র ব্যাখ্যা করো। অর্থাৎ এই কবিতায় মানুষের কিভাবে বিপর্যয় এসেছে বা আসছে তার ছবিটা তোমরা তোমার নিজের ভাষায় লেখো। মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে যে এত কিছু সমস্যা সত্ত্বেও এই ধরো ডান পাশে ধস, সাধারণ মানুষের বাঁয়ে গিরিখাত, ডান পাশে ধস, মাথায় বোমা নিক্ষেপকারী বিমান, মানে চলার পথে হাজারো বাধা, এত কিছু পরেও কবি কি আশা প্রতিফলিত হয়েছে কবিতার মধ্য দিয়ে? অর্থাৎ কবি কি আশা করেছেন এই কবিতার মধ্য দিয়ে? এত কিছু সাধারণ মানুষের সামনে সমস্যা, তারপরেও কবি কি আশা প্রকাশ করেছেন? এই একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। মোটামুটি এই প্রশ্নগুলোই দেখবে, এবং যখন নির্বাচিত প্রশ্ন নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করব, তখন কিন্তু তোমরা আরও ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো করে গেলে আমাদের খুব ভালো হয় বা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেই জন্যই আমি বারে বারে বলছি সকলকে, আমি অনুরোধ করছি সকলকে যে তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বইটা, তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ বা পর্ষদ কর্তৃক স্কুলে যে তোমাদের টেক্সট বইটা দেওয়া হয় বাংলার, হ্যাঁ, তো ওই টেক্সট বইটা কিন্তু যেগুলো পরীক্ষা হবে সূচিপত্রে দেখবে যে তোমাদের স্টার চিহ্ন বা কোনো একটা সংকেত দেওয়া রয়েছে, হ্যাঁ, বা স্কাই কালারের বা ব্লু কালারের তোমার ডট দেওয়া রয়েছে, হোক দেওয়া রয়েছে, আর তোমরা জানো কোনগুলো পরীক্ষা হবে, তো সেইগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়ে নিও, একদম লাইন ধরে ধরে পড়বে, এবং বিষয় সংক্ষেপ সার সংক্ষেপটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে। সারসংক্ষেপ যদি ভালো করে করতে পারো, তাহলে তোমাকে যাই প্রশ্ন দিই না কেন তুমি কিন্তু খুব সহজেই উত্তরটা করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে আর চিন্তা করতে হবে না, কারণ সারসংক্ষেপ যদি জানা থাকে তাহলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবে। এবং সেই সঙ্গে আমি আবারও বলবো, অবশ্যই তোমরা বিভিন্ন বই ফলো করো, টেস্ট পেপার করো, বিভিন্ন কোম্পানির যে টেস্ট পেপার রয়েছে, হ্যাঁ, এবিটিএ, ডাব্লিউবিটিএ, বা ডাব্লিউবিএইচ, আরও রয়েছে, আরও যদি অন্য থেকেও থাকে সেগুলো তোমরা দেখবে, বা বিভিন্ন পাবলিশার্সের যে এগুলো রয়েছে তোমাদের প্রশ্নের যে বইগুলো, হ্যাঁ, তো সেই পাবলিশার্সের প্রশ্নের বইগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখবে খুব সহজেই কিন্তু তোমরা করতে পারছো। এবং আবার বলছি, মানে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে, এক্ষেত্রেও তাই, খুব বেশি বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই, যেটুকু চেয়েছে সেটুকুই লিখতে হবে। আর দেখবে প্রশ্ন করতে করতে যখন তোমরা পেজ করছো একটা পর একটা, এবিটিএ, ডাব্লিউবিটিএ কিংবা বিভিন্ন প্রশ্ন বইয়ের, তখন দেখবে একই প্রশ্ন প্রায় ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন মানে পেপারে আসছে। মানে আজ তুমি 50 পাতায় যেটা করছো সেটা হয়তো দেখবে সেই প্রশ্নটাই, মানে একটা প্রশ্ন হয়তো ঘুরে গেলে 70 পাতায় আছে বা 100 পাতায় আছে। সেই জন্যই বলছি, যখন করছো সেটা ভালো করে করতে থাকো, তাহলে কি হবে, ভালো করে করলে যখনই ওই প্রশ্নটা তুমি রিপিট পাচ্ছ, তাহলে তোমার কিন্তু তৎক্ষণাৎ অ্যান্সারটা মনে চলে আসবে, বা তুমি তৎক্ষণাৎ তোমার সেই প্রশ্নটা রিপিট হয়ে গেল, তা সেটা তুমি আর কখনো ভুলবেই না। আর অবশ্যই বলবো, তোমাদের পাঠ্য টেক্সট বই যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে পরীক্ষা হবে, যে কবিতা, যে গদ্য, সেগুলোর যে নাটক রয়েছে, সেগুলোর উৎস অবশ্যই ভালো করে দেখে রাখবে, এবং অবশ্যই দেখে রাখবে সেগুলোর লেখক বা লেখিকার নাম বা নাট্যকারের নাম অবশ্যই দেখে রাখবে। পরীক্ষায় কিন্তু দু একটা নাম দিয়েও থাকে বা দিয়েও থাকে বলছি কেন, দেয়। সেই জন্যই বলছি, প্রত্যেকটা কবিতা বা গদ্যের উৎস, নাটকের উৎস, তার লেখক, তার কবি বা তার নাট্যকার, তাদের নাম কিন্তু তোমরা খুব ভালো করে মনে রেখো। কারণ লেখার সময় বহু ক্ষেত্রে খাতা দেখার সময় দেখা যায় কি হয় না,
হয়তো লিখতে মানে প্রশ্ন লাইনটা অসুখী একজন থেকে দেওয়া হয়েছে। কোনো স্টুডেন্ট দেখা গেল সে অসুখী একজন কবির নামটাই ভুলে গেছে, সে আরও বেঁধে বেঁধে তাকে কবির নামটা দিয়ে দিয়েছে, তাহলে কি প্রথম লাইনে তোমার ভুল পেয়ে যাচ্ছে। সেহেতু এই ধরনের ভুল যেন না হয়। প্রত্যেকটা কবিতার আবার বলছি, প্রত্যেকটা কবিতার উৎস, কবির নাম, প্রত্যেকটা গদ্যের উৎস, কবির নাম, নাটকের উৎস, নাট্যকারের নাম তোমরা খুব ভালোভাবে করবে, যেন ওই ধরনের কোনো ভুল না হয়। যেখান থেকে লাইনটা দিয়েছে তুমি সেই গদ্য বা সেই নাটক বা সেই কবিতার লেখকের নাম না লিখে তুমি অন্য একটা কবিতার বা গদ্যের লেখকের নাম লিখে দিচ্ছ, তাহলে কি উত্তরটা ঠিক হবে? হবে না, কারণ তুমি প্রথমেই ভুল করছো। যখনই প্রথমেই ভুল করছো, তখনই তুমি কিন্তু যিনি পরীক্ষক, যিনি খাতা দেখবেন, তার কাছে কিন্তু তোমার একটা মানে নেগেটিভ বার্তা পৌঁছে যাবে যে প্রথমে লাইনে তো ভুল করছে, তাহলে এর উত্তরে আর বেশি মানে নজর তার থাকবে না। কারণ ওই ভুলটা যখন একবার নজরে পড়ে যাবে, তখন কিন্তু খাতার উপর একটা এফেক্ট পড়তে পারে। সেই জন্যই বলছি এই ধরনের যেন ভুলগুলো না হয়। এই ভুলগুলো তোমরা একটু সমঝে চলবে এবং এখন থেকে সেই জন্য ভালো করে তৈরি করে নাও, যাতে কোনোভাবেই কোনো রকম ভুল না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার মূল ভিডিও এবং এটুকুই বিষয়বস্তু তোমাদের কবিতা এটুকুই। সেই জন্য বলবো বারে বারে দেখতে থাকো। তোমাদের যারা প্রাইভেট টিউশন রয়েছে বা স্কুল রয়েছে বা তোমাদের বিভিন্ন সহায়িকা রয়েছে, সমস্ত অনলাইন কোচিং রয়েছে, যেখানে যা পারো ভালো করে কিন্তু দেখে যাও। আখেরে তোমার জীবনটা তোমার হাতেই রয়েছে, সেই জন্য জীবনটাকে নষ্ট হতে দিও না। আমি আবারও বলছি, পুজোর বা আমাদের পুজোর মরশুম চলছে, পুজোর মরশুম আসবে যাবে, পরীক্ষা কিন্তু তোমাকে মাধ্যমিক একবারেই পাস করতে হবে বা ভালো নাম্বার নিয়ে পাস করতে হবে, যাতে তোমার জীবনটা একটা ভালোভাবে দাঁড়াতে পারে। সেজন্য এই পুজোর কটা দিন অবশ্যই একটু একটু করে বইটা খোলো, একেবারে মানে বই গুছিয়ে রেখে দিও না। তুমি হয়তো বই গুছিয়ে রেখেছো, দেখবে অন্য কেউ ওই সময়টা পড়ে, তোমারই বন্ধু পড়ছে, কিন্তু সে তোমার থেকে এগিয়ে যাচ্ছে, কারণ সে সময়টাকে কাজে লাগাচ্ছে, তুমি সময়টাকে কাজে লাগাচ্ছ না। আর বইয়ের সঙ্গে ডিটাচ হয়ে গেলে, ওই যে বললাম, বই 5-6 দিন পড়ে রাখছো, তারপর যখন পড়তে যাবে তখন কিন্তু আর মন লাগবে না। সেই জন্য বলি অন্তত আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা যা পারো ধাপে ধাপে নিয়ে একটু আধটু নিয়ে চেড়ে পাল্টে দেখো। তো এই ছিল বন্ধু আজকের ভিডিও। তো নমস্কার, সকালে খুব ভালো থাকো, পুজো খুব ভালো করে এনজয় করো এবং পুজোর পরে আরও ভালো করে পড়াশোনায় মন দিও। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকো এবং আগামী দিন মানে কালকে যে সোমবার জানো মহাসপ্তমী, তো আগাম মহাসপ্তমীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সকলকে জানালাম। নমস্কার, সকলে খুব ভালো থাকবে, বড়রা থাকবেন।